হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। এই ভিডিওটা হলো আমাদের শেষ দিন মানালিতে। এখানে ভোরের আলো যখন পাহাড়ের কাঁধে ধীরে ধীরে বসে পড়ছিল, তখনই আমরা পৌঁছে গিয়েছিলাম হিড়িম্বা দেবী মন্দিরের সামনে। চারিদিকে এমন নীরবতা যেন বাতাসও মন্ত্র জপছে। পাইন গাছগুলোর সরু সুউচ্চ দেহ আকাশ ছুঁতে চাইছে, আর তাদের পাতার ফাঁকে সূর্যের আলো সোনালি সুতোয় বোনা জালের মতো ঝরে পড়ছে মাটিতে। 1553 সালে কুলু রাজ্যের রাজা বাহাদুর সিং এই মন্দির নির্মাণ করেন। কাঠের পাগোডা শৈলীর চারতলা ছাদ, খোদাই করা দরজা আর দেওয়ালের নকশা সব মিলিয়ে যেন সময়ের ভিতর জমে থাকা এটা একটা প্রাচীন গল্প। এই মন্দির উৎসর্গিত মহাভারতের রাক্ষসী হিড়িম্বা দেবীকে, যিনি পরে ভীমের পত্নী হন। তাদের পুত্র ঘটোৎকচ কুরুক্ষেত্রের যুদ্ধে এক গুরুত্বপূর্ণ বীর। ভাবতে অবাক লাগে যে চরিত্রকে আমরা মহাকাব্যে পড়েছি, তার স্মৃতি এখানে এত জীবন্ত। মন্দিরের ভিতরে দেবীর মূর্তি নেই, আছে একটি পাথর যা দেবীর প্রতীক। সেই পাথরের সামনে দাঁড়িয়ে মনে হয় ইতিহাস আর পুরাণ এখানে হাতে হাত ধরে হাঁটে। এখানে এসে মনে হয়েছিল শহরের কোলাহল আসলে কত দূরের। এখানে সময় ধীরে ধীরে চলে, যেন পুরনো ঘড়ির কাঁটা সাবধানে এগোয়। মানালির এই মন্দির আর তার পাইন বন আমাকে শিখিয়েছে ইতিহাস শুধু বইয়ে থাকে না, তা থাকে কাঠের গায়ে খোদাই হয়ে, বাতাসের গন্ধে আর পাহাড়ের নীরবতায়। আর মন্দিরের চারপাশের পাইন বন যেন এক আলাদা জগৎ। গাছের গায়ে শ্যাওলার নরম সবুজ মাটিতে পড়ে থাকা শুকনো পাইন পাতার উপর হাঁটার খসখসে শব্দ, সব মিলিয়ে প্রকৃতি এখানে এক সুর তোলে। এখানে মাঝে মাঝে হালকা কুয়াশা এসে গাছের গায়ে জড়িয়ে ধরে, যেন বন নিজেই শাল জড়ায় শীতের সকালে। আমরা একটু দূরে দাঁড়িয়ে গভীর শ্বাস নিলাম। পাইন গন্ধে ভরা সেই বাতাস আমাদের ভিতরের ক্লান্তি যেন ধুয়ে দিল। আমরা পাইন বন দিয়ে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম ঘটোৎকচ মন্দিরের সামনে। এই মন্দির উৎসর্গিত ঘটোৎকচকে, মহাভারতের সেই অসাধারণ যোদ্ধা যিনি ছিলেন ভীম ও হিড়িম্বার পুত্র। কুরুক্ষেত্রের যুদ্ধে তার আত্মবলিদান ছিল পাণ্ডবদের জন্য একটা টার্নিং পয়েন্ট। মন্দিরটি বড় নয়, কিন্তু তার সরলতা গভীর। ঘটোৎকচ মন্দিরের ঠিক পাশেই এই গাছটি ছিল। এত সুন্দর থোকা থোকা সাদা ফুল দেখে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না, ফটো তো নিতেই হতো। তার পাশেই দেখলাম মিউজিয়াম অফ হিমাচল কালচার অ্যান্ড ফোক আর্ট। এই মিউজিয়ামের প্রতিটি কোণে আরও একটি গল্প লুকিয়ে আছে। একদিকে স্তূপাকৃতি রান্নাঘরের পাত্রে দেখা যায় পাহাড়ি বসবাসের কঠিন জীবন, অন্যদিকে শোভিত ঐতিহ্যবাহী পোশাক ও অলঙ্কারগুলো দেখে বোঝা যায় আনন্দ ও উৎসবও ছিল এখানে জীবনের এক অপরূপ অঙ্গ। প্রত্নতাত্ত্বিক ও শিল্পকলাপ্রেমীরা এখানে ঘন্টার পর ঘন্টা কাটাতে পারে, কারণ প্রতিটি জিনিস হাতের কাছে এসে মনে করিয়ে দেয় যে এই অঞ্চলের মানুষ কীভাবে প্রকৃতির কাছাকাছি থেকে জীবন গড়ে তুলেছিল। এখানে আছে গ্রামের মানুষের প্রতিদিনের বস্তু, পুরনো ঘরবাড়ির মডেল, তীব্র শীতেও তাদের রান্না করার পাত্র, সঙ্গীতের ঝাঁঝবাজ বাদ্যযন্ত্র, এমনকি পাথরের নকশার প্রাচীন দেব আচার্য সংক্রান্ত জিনিসপত্র। এই দিন আমাদের তেমন কিছু প্ল্যান ছিল না, তাই আমরা ডিসাইড করলাম হিড়িম্বা দেবী মন্দির থেকে বেরিয়ে একটু হাঁটতে হাঁটতে গ্রামের ভিতর থেকে নিচে নেমে যাব। কয়েকটা গাছে এখনও আপেল রয়েছে, আর হাঁটতে কিন্তু বেশ ভালোই লাগছিল শুরুতে শুরুতে। রোদটা একটু একটু করে উঠছিল বলে
একটু একটু গরম লাগছিল, কিন্তু চারিদিকে এত সুন্দর গাছপালা রয়েছে যে ছায়ার মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতে কিন্তু বেশ ভালো লাগছিল। কিন্তু আমরা ইমাজিনও করিনি যে রাস্তাটা কতটা হবে। বেশ কিছুক্ষণ হাঁটার পরে আমরা বুঝতে পারলাম আমরা তো রাস্তা চিনিই না, আর ফোনে কোনো ইন্টারনেট নেই। দ্যাট ইজ ওয়াই আমরা ম্যাপটাও ঠিকমতো দেখতে পারছি না। আর যাই হোক, আমরা কিন্তু এত সুন্দর জায়গাটার ভিডিও করতে ভুলিনি। আসতে যেতে কয়েকজন লোক দেখছিলাম, আর তাদেরকেই জিজ্ঞাসা করছিলাম কিভাবে যেতে হবে। কিন্তু জানি না কেন আমরা কিছুতেই রাস্তাটাকে ঠিকঠাক ন্যাভিগেট করতে পারছিলাম না। যেটা মনে হয়েছিল একেবারে সোজা রাস্তা, সেটা কিন্তু একেবারেই সোজা নয়। ওখান থেকে বললো ওখানে না, এখান থেকে বলছে এখানে না। ওই লোকটা কি বললো? এই লোকটা যে মাত্র ক্রস করল। শোনাই দে রে, সরো না। কোথা থেকে তো বেরোবো, ওখান থেকে বেরিয়ে অটো করে নেবো দরকার হলে। পুরোটা সময় একটা নালা কিন্তু আমাদের সাথে সাথে চলছিল। আওয়াজটা তো নিশ্চয়ই শোনা যাচ্ছে। এই রুমগুলো ভালো, জঙ্গলের ভেতর। এগুলো, এটাই হোটেল? তো কী করে জানবে কেউ এখানে কিছু আছে? হ্যাঁ, it's a joke. রাস্তাতে কিন্তু অনেক ড্রামা চলছিল। এত ড্রামা করতে করতে ফাইনালি আমরা বুঝতে পারলাম যে আমরা কোন দিকে যাচ্ছি। গরু তোর সম্পর্কীয়, কি? তোর সম্পর্কীয়, আমার সম্পর্কেও তো সম্পর্কেও হবে। তোর চারটে। নিচে কোথা দিয়ে যাচ্ছি আমরা? অনেক হেঁটে হেঁটে আমরা পৌঁছালাম এখানে নিংয়াপ্পা বুদ্ধিস্ট মোনাস্টারিতে। মানালির ব্যস্ত মল রোড থেকে মাত্র একটু দূরেই এই বৌদ্ধ মঠটি আছে। কিন্তু আমরা এখানে পৌঁছেছি গ্রামের ভিতরে ছোট্ট ছোট্ট রাস্তা দিয়ে, যেটা একটু আগেই তোমরা দেখলে। এখানে প্রবেশ করার সাথে সাথেই দেখা যায় প্রার্থনার চাকা, যেগুলো ঘোরাতে ঘোরাতে মন নীরবতার সঙ্গে সুর মেলায়। এরপর আমরা হোটেলে গিয়ে প্যাকিং সেরে বেরোলাম মান্ডির দিকে। আর রাস্তায় ড্রাইভার দাদা বললেন যে দুটো ওয়াটারফল আছে। আমরা এসে পৌঁছলাম সাজেলা ওয়াটারফল। সাজেলা নামে ছোট্ট একটা ভিলেজ থেকে 15-20 মিনিটের হালকা একটা ট্রেক। সমতলের মানুষ, তাই পাহাড়ি রাস্তায় হাঁটতে একটু অসুবিধা হয়, কিন্তু যেই নীল সাদা জলরাশি দেখলাম, সেই ঝর্ণা যেন পাহাড়ের বুকের নরম দীর্ঘশ্বাস। আমরা যে সময় গিয়েছিলাম তার কিছুদিন আগেই হিমাচলে একটা বড় বন্যা এসেছিল। এই কারণেই ওয়াটারফলগুলোতে প্রচুর প্রচুর জল। উপরের দিকে কিছু কিছু রাস্তা একেবারেই বন্ধ হয়ে গিয়েছে। এখানে দুটো ওয়াটারফল আছে, আমরা কিন্তু একটাই দেখতে পেরেছিলাম, কারণ অন্য ওয়াটারফলটিতে যাওয়ার রাস্তাটা একেবারেই বন্ধ হয়ে গেছে ন্যাচারাল কজেসের জন্য। আমরা যে দিকটাতে গিয়েছিলাম
তার অপোজিট দিকে থেকে গেলে ওয়াটারফলটাকে আরও সুন্দরভাবে দেখা যাবে। তাই আমরা আবার অতটা হেঁটে এসে অন্য দিক থেকে গেলাম, সো দ্যাট উই ক্যান হ্যাভ আ বেটার ভিউ। খুব একটা বেশি লোকজন তো ছিল না, আর কখনো কখনো তো শুধুমাত্র আমরা দুজন। এত সুন্দর যে লাগছিল যে ভাষায় বর্ণনা করা যাবে না। নেক্সট ডেস্টিনেশন হলো নাগর ফোর্ট। কিন্তু ফোর্ট যাওয়ার রাস্তায় দেখলাম এতগুলো মহিষ লাইন করে যাচ্ছে, আর তার আগেই দেখতে পেলাম এরকম ক্রুশের সুন্দর সুন্দর জিনিস বানানো রয়েছে। দেখে মনে হচ্ছিল সব কটা কিনে নিই। কী যে নিখুঁত শিল্পশৈলী যে কি বলবো। আনফর্চুনেটলি নাগর ফোর্ট বন্ধ ছিল কনস্ট্রাকশন ওয়ার্কের জন্য, অ্যান্ড এটা নাকি নেক্সট 3 বছরের জন্য বন্ধ থাকবে। স্যাড। যাই হোক, আমরা ফিরে আসছিলাম। আস্তে আস্তে আবার এই মহিষ শাড়ির জন্য কিছুটা রাস্তা ছেড়ে দিতে হলো। জঙ্গলের রাস্তায় ফেরার সময় আমাদের গাড়িটা এই নিয়ে 4 নম্বর বার পাংচার করলো। এই পুরো ট্রিপটাতে এই গাড়িটা যে কতবার পাংচার করেছে যে কী বলবো। মান্ডি যাওয়ার রাস্তায় একটা হাইওয়ে ধাবাতে আমরা লাঞ্চ করে নিলাম, তারপরে আবার গাড়ি পাংচার হয়ে যায়। আর আমরা একজন মানুষের বাড়িতে একটু ওয়েট করছিলাম। ওদের বাড়িটা যে এত সুন্দর, ওদের নিজস্ব চাষ জমি আছে, সেখানে ওরা ভুট্টা, লেবু এবং বিভিন্ন জিনিসপত্র চাষ করেছিল। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে।